সাধারণত আমি তো সন্ধ্যায় কখনো আসি না। আপনারা ভাবছেন আরে কি কাণ্ড, প্রসূনদা হঠাৎ সন্ধ্যেবেলা এসে হাজির। কারণ এমন কিছু খবর ঝটপট হলো এবং আজকে অফিস করতে গিয়ে সেগুলো দেখলামও বটে, যার জন্য প্রবিদ্যা বললেন যে এই প্রসূনদাকে দিয়ে করিয়ে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমাদের মানে হেডটা হয়েছে সাংঘাতিক। বাঁশি ও বাঁশ, দেখুন দুটোই কিন্তু বাঁশ গোত্রীয়, মানে বাঁশিও তৈরি হয় বাঁশেরই একটা উপজাতি বলতে যেটা বোঝায় না, সেরকম ধরনেরই আরেকটি জায়গা থেকে বাঁশ থেকেই বাঁশি, বা বাঁশি থেকেও বাঁশ, যা খুশি বলতে পারে না। তো হঠাৎ বাঁশি কেন? আপনারা তো জানেন যে তামিলনাড়ুতে জোসেফ বিজয়, দালপাত দালপাত জোসেফ বিজয়, তার যে নতুন দল, সেই দল নিয়ে তারা ক্ষমতায় এসছে। এই যে, এবং হিম্মতদার ছেলে, যে ও কিন্তু 109টা সিট পেয়েছিল, এবং এখানে মানে যদি মন্ত্রিত্ব করতে হয়, তা সেই মন্ত্রিত্ব করতে গেলে অবশ্যই দরকার কিন্তু একেবারেই 118টা সিট। ফলে আরো 9টার দরকার ছিল। বেশ ভালো। তার যে সংখ্যাটা ছিল, ওর ছিল বোধ হয় 107টি, সরি আই বেগ পার্ডন। তো 107টির সঙ্গে কংগ্রেস এসে জুটলো। কংগ্রেস কিন্তু এই যে নির্বাচনটা যেটা পশ্চিমবঙ্গের সঙ্গে তামিলনাড়ুতে হয়েছে, তারা কিন্তু ডিএমকে এর সঙ্গী ছিল, এবং শোনা যায় যে ডিএমকে এর সঙ্গে ইদানিং কংগ্রেসের সম্পর্কটা খুব একটা ভালো চলছিল না, বা ডিএমকে মন্ত্রিসভাতে তাদের আশ্রয় হচ্ছিল। যদিও যদিও বলতে হয়, আপনারা তো দেখেছেন লোকসভাতে কংগ্রেস এবং ডিএমকে পাশাপাশি বসে, এবং খেলা কথা না যে ডিএমকে কিন্তু 22টা আসন রয়েছে। তাদের এই 22টা আসন কিন্তু খুব ভ্যালুড আসন, আমি আগেও একদিন বলেছি। তো যাই হোক, কংগ্রেসের 5টা জোড়াতে হলো 112টি। তো তখনও তো দরকার আরো 6টি। তো এটা তারপরে সিপিআই এর 2টি, সিপিএম এর 2টি যুক্ত হলো। তাতে কি দাঁড়ালো? দাঁড়ালো গিয়ে 116-17। আরো দরকার 2টি। তখন আরো একটি দল এসে 4টি আসন দিয়ে দিল তাদের। একেবারে তত্তর করে সেই আসন সংখ্যা গিয়ে দাঁড়ালো 121-এ। মানে দরকার ছিল 118, 4টি বেশি আরো হয়ে গেল, গভর্নমেন্ট করে ফেললো। এবং গতকাল তাদের কিন্তু সংখ্যাগরিষ্ঠতা মাপার একটা ব্যাপার ছিল, গতকাল না আজকেই হলো, খেয়াল নেই, যাই হোক। সেখানে তারা পেল 144টি ভোট। স্তম্ভিত হওয়ার মতন কথা, যে এতগুলো ভোট বাড়লো কি করে। তার কারণটা হচ্ছে যে ডিএমকে এর ওই গোটা 60 মতন সিট ছিল, আর এআইএডিএমকে যারা মোদির সাপোর্টিং এ ছিল, মানে বলা যায় বিজেপির সাপোর্টিং এ যারা ছিল, এআইএডিএমকে, অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুন্নেত্রা কাজাকাম, বিদঘুটের নাম। তো তাদের মধ্যে থেকে একটা বড় গোষ্ঠী, প্রায় 25টির মতন ভোট, বা হয়তো মোর দ্যান দ্যাট, তারা সেই ভোটটা দিল। মানে আপনি দেখুন, 144টা ভোট পেয়েছে, মানে অতিরিক্ত 20-22টা ভোট পেয়ে গেছে। এবং ওপেনলি দেওয়া হয় এই ভোটগুলো দিতে গেলে। যেটা হয় আপনাদেরকে বলি, যে এডিএমকে থেকে, এআইএডিএমকে থেকে যদি 22টা ভোট চলে যায় এদিক থেকে ওদিকে, তাহলে তাদের কিন্তু যারা ভোটটা দিয়েছে তাদের কিন্তু দল বিরোধী মানে ঘটনা ঘটিয়ে তাদের কিন্তু দল থেকে বহিষ্কার করা যেতে পারে। কিন্তু কিন্তু নিয়ম যেটা, যে টোটাল সংখ্যার যে কজন বিধায়ক আছে বা সাংসদ আছে, তার 1/3 যদি দল ভেঙে বেরিয়ে যায়, যেভাবে শিন্ডে বেরিয়ে গিয়েছিল, আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে যে মহারাষ্ট্রের শিন্ডে কিন্তু 1/3 এর বেশি সংখ্যার আসন নিয়ে বেরিয়ে গিয়েছিল। এবং এই সেদিনকে আপ পার্টির মধ্যেও আমরা দেখেছি যে তাদেরও কিন্তু ওরকম 1/3 এর বেশি আসন নিয়ে তারা বেরিয়ে গিয়েছিল, বেরিয়ে বিজেপির সঙ্গে জয়েন করেছে। দুটি দলই বিজেপির সঙ্গে জয়েন করেছে। কি আশ্চর্য, হতাশব্যঞ্জক ব্যাপার দেখুন। এই বিজেপি এদের দুটি দলকে কিন্তু সঙ্গে পেয়েছিল, যে আপের একটি ভাঙা গ্রুপ, এবং শিন্ডে, মানে ওই কি বলে যে মহারাষ্ট্রের শিন্ডে গোষ্ঠী, তাদের কিন্তু একটা ভোটের মানে আসনের সমঝোতা পেয়েছিল। এই নিয়ে দুটি জায়গাতেই ক্ষমতা দখলে আসে বিজেপি। এবং বিজেপির যেটা আপ পার্টিকে পাঞ্জাবে যেটা ভেঙেছে, সেটা অবশ্য লোক রাজ্যসভায়, সেটা দিয়ে বিধানসভা এখনো ভাঙা যায়নি।
তাতে ভগবত সিং মান খুব হল্লাগুল্লা করছে, যাই হোক, সেটা তো ইজ এ পার্ট অফ পলিটিক্স। কিন্তু দক্ষিণ ভারতের কালচার একদম ডিফারেন্ট, আপনাদেরকে বলি। তারপরে বাংলাতে ঢুকবো, একটা কম্প্যারিজনের ব্যাপার আছে, তো আমি বাঁশি নিয়ে বলছি এই কারণে যে দালপাত বিজয়ের মানে ইয়েটা, তার চিহ্নটি হচ্ছে রাজনৈতিক চিহ্ন বলতে পারেন, ভোটের চিহ্ন বলতে পারেন, সেটা হচ্ছে বাঁশি, কৃষ্ণের বাঁশি। তো সেই বাঁশি চিহ্ন এই দলের মধ্যে এআইএডিএমকে তাদের ভেতর থেকে আরো 20-22টা সিট নিয়ে একেবারে পোক্ত করে দিল, মানে 5 বছরের জন্য তুমি সেটেলড। তো এইটা কিন্তু রিভার্স হয়ে গেল। এই এআইএডিএমকে এরা কিন্তু নরেন্দ্র মোদীর সহচর ছিল তো বটেই, এবং তার সঙ্গে বলা যেতে পারে যে তারা কিন্তু এনডিএ শরিক ছিল, এবং এনডিএ শরিক কিন্তু তারা দীর্ঘদিনের, একদিন দুদিনের না, বেশ কিছুদিনের এনডিএ শরিক। তো ফলে দলপত বিজয় জিতে এল। এখন কথাটা হচ্ছে, হুইজ দিস বিজয়? বিজয় ইজ এ সুপারস্টার। তামিলনাড়ু তামিল ছবি বলুন, তেলেগু ছবি, ও বেসিক্যালি তামিল, তিনি তেলেগু ছবিও করতেন হায়দ্রাবাদে গিয়ে। তামিল তেলেগু ছবির সুপারস্টার, মানে আমাদের কলকাতায় তো অ্যাজ সাচ সুপারস্টার কেউ নেই, ওই হাবিজাবি ছবি করে। ধরুন শাহরুখ খান বা সালমান খান লেভেলের আর্টিস্ট হচ্ছে গিয়ে এই বিজয়। বিজয়ের ছবি আমি দেখেছি, তামিল ভাষাতে দেখেছি, অসুবিধা হচ্ছিল, তারপরে হিন্দি ডাবড কিছু ছবি দেখেছি, মারাত্মক মারামারির ছবি বা ইয়ে করতে পারে, খুব পোলাইট অ্যাক্টিং করে, মানে মারামারি করতে সেই ধর্মেন্দ্রের মতো চিৎকার করে নয়, বদলা লুঙ্গা কুত্তে হেনা দানা এরকম না, ঠান্ডা মাথায় সে অ্যাক্টিং করে, অনেকটা আমাদের কি বলা যায় অজয় দেবগনের মতন, হল্লাগুল্লা না করে কিন্তু শান্ত মনে পেটায় ভিলেনদের, এবং এটাই কিন্তু দর্শকদের কাছে দারুণ চাহিদা। এবং তার এক একটি ছবির তৈরি করতে গেলে ভ্যালুয়েশন আপনারা শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, সেটা হচ্ছে গিয়ে নিয়ারলি 900 কোটি টাকা মিনিমাম খরচা হয়। এবং মানে বিজয়ের নিজেরই রেট হচ্ছে গিয়ে বোধহয় প্রায় 200 না 250 কোটি টাকা বা বেশি হতে পারে। একটা ভাষায় ছবি করছে, চিন্তা করুন, 250 কোটি টাকা তার মানে ইয়ে, তার পাওনা গন্ডার জায়গা, মানে তাকে দিতে হবে, দেনা পাওনার জায়গা পরিষ্কার। তো এই বিজয়ে যেটা শুনলাম 2009 থেকে রাজনীতির প্রতি তার একটা আগ্রহ তৈরি হয়। আচ্ছা, বলা বাহুল্য তার নামের আগে একটা জোসেফ আছে, এবং আমি যতটুকু খুঁজে পেতে যেটা পেলাম যে দে আর বেসিক্যালি ক্রিশ্চিয়ান হতে পারে। জোসেফ তো আর ভালোবেসে তার নামের আগে কেউ দেয়নি। তো এ 2009 থেকে যখন ডামাডোল চলছে, আপনারা কেউ খেয়াল করুন যে ওই সময়টা কেন্দ্রে কিন্তু কংগ্রেসের গভর্নমেন্ট ছিল। 2009 মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের রেলমন্ত্রী হয়েছিলেন, এবং ওই সময়টা তাদের যে মানে ইকুয়েশন ছিল, সেই সময়টা কিন্তু এই দলপত বিজয়, মানে বিজয় বলেই ডাকি, বিজয় কিন্তু তখন কিন্তু এদের বিরুদ্ধে একটা দল করার চেষ্টা চরিত্র করেছিল। সেই সময়টা শিবাজী গণেশনও চেষ্টা করেছিল, সেই সময়টা কমল হাসানও চেষ্টা করেছিল, অনেকেই চেষ্টা করেছিল, কিন্তু দলপত বিজয় তখন সাকসেস হয়নি। দলপত বিজয় কি করলো, খুব ইন্টারেস্টিং। আমার মানে আজকের ঘটনাটার সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির একটা অদ্ভুত মিল রয়েছে, বিরতির পর বলবো। দলপত তিনি ধীরে 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 আপনার ফেসবুক বা ডিজিটাল ওয়ার্ল্ডকে দারুণভাবে ব্যবহার করতে আরম্ভ করলো, নানান সমস্যা সে তুলে ধরতে আরম্ভ করলো, ধীরে 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 রাজনীতির একটা পরিবেশ তৈরি করলো। চিন্তা করুন, 2009 অ্যাটেম্প করেছিল, এবং সেটা সাকসেস পেল এসে 2026-এ, কত বছর বাদে। এবং এবারই তারা নতুন দল করে, টিভিসি করে তারা নতুন দল করে তারা ভোটে লড়লো এবং জিত। এবং পুরো ব্যাপারটাই কিন্তু গ্রাউন্ডেড হয়েছিল ওই টাইমে ফেসবুক, টুইটার, ডিজিটাল ওয়ার্ল্ড ইত্যাদি ইত্যাদির মাধ্যমে। তিনি যে খুব একটা লম্পজম্প করে ইয়ে করেছিলেন তা কিন্তু নয়। ফলে আইটি সেল নিয়ে আমি আজকেও মনে করি যে আইটি সেল কিন্তু ভারতবর্ষ কেন বিশ্বের সব থেকে স্ট্রংগেস্ট আইটি সেল হচ্ছে বিজেপি, কোনো সন্দেহ নেই, আপনাকে মানে মাথা খারাপ করে ছেড়ে দেবে। এবং দেখা গেল যে সেই বিজেপির আইটি সেল কিন্তু ফ্লপ করে গেল তামিলনাড়ু থেকে, এবং বিজয় তার নিজের স্টাইলে, তার নিজের দিকে, তার জনপ্রিয়তাটাকে এনক্যাশ করে, জনপ্রিয়তা তার যেটা রয়েছে সেটাকে এনক্যাশ করেছে, কিন্তু তার নিজের ছবি দিয়ে না, নানান রকম পর্যালোচনা করে, আপনার ফেসবুক লাইভ বলুন বা ওই ধরনের লাইভ টাইপ করে সে একটা রাজনীতির মধ্যে প্রবেশ করলো, এবং রাজনীতিতে কনভিন্স করাতে পারলো যে আই এম দা
সাবস্টিটিউট অফ ইউর লোকাল টু পলিটিক্যাল পার্টি ডিএমকে অ্যান্ড এডিএমকে, পরিষ্কার। এবং আমি আরেকটি চিত্র যদি থাকে আমি অনুরোধ করব সেই চিত্রটি আপনাদের দেখাতে, যেখানে কিন্তু দলপতের মানে টোটাল প্রোগ্রামিং গুলো লেখা রয়েছে। কেন এটা বলছি, এটা তৃণমূলের একটি বিষয় নিয়ে আলোচনা করব বলে। এই যে দেখুন, এই যে হচ্ছে কি তার প্রোগ্রামিং, এই প্রোগ্রামিং গুলো কিন্তু এই বিজয় কিন্তু কন্টিনিউয়াসলি সোশ্যাল নেটওয়ার্কে করে 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 কনভিন্স করেছিল। এবং তার একটা অদ্ভুত ধরনের মানে তার ফ্ল্যাগ কালার লাল হলুদ, ইস্টবেঙ্গলের যারা সমর্থক আছেন বিশেষ করে প্রবীর বিশ্বাস ভারী খুশি হয়, বাহ এ তো আমাদের ফ্ল্যাগ কালার। এই কালারের অন্য কোনো রাজনৈতিক দলের কিন্তু কোনো এ নেই। যাই হোক, আই উইশ ইউ অল দ্য বেস্ট। অবশ্যই আমি বিজয়কে কনগ্রাচুলেশন করি। এবং তিনি ইন্ডিয়া জোটে ঢুকে গেলেন, স্বাভাবিক। সঙ্গে কংগ্রেস রয়েছে, সিপিএম রয়েছে, সিপিআই রয়েছে, বা আরো যারা রয়েছে তারা। এবং এডিএম কে ভেঙে গেল, এডিএম কে একটা টুকরো পড়ে রইলো, আদৌ এডিএম কে দলটা টিকে থাকবে কিনা কে জানে। কিন্তু একটি সমস্যা হলো, সেটা হচ্ছে ডিএমকে এবার গিয়ে কিন্তু মোদির সঙ্গে হাত মেলাবে। এটা কিন্তু মোদির একটা যেমন তার আনসাকসেসটা হচ্ছে তামিলনাড়ু দখল করতে পারেননি, দক্ষিণ তার টার্গেট ছিল। দক্ষিণের কালচার বা বিষয়বস্তুটি কিন্তু বিজেপির পক্ষে খুব টাফ। সেটা ধরুন আপনি অন্ধ্র বলুন, তেলেঙ্গানা বলুন, তামিলনাড়ু বলুন, কেরাল বলুন, এই জায়গাগুলোতে কিন্তু তাদের প্রবেশ করাটা খুব খুব কঠিন। তার কারণ উত্তর ভারতীয় তথাকথিত রামরাজ বা জয় শ্রীরামের ব্যাপারটা কিন্তু এখানে একদম চলে না, চলবেই না। সেই না চলার জায়গায় কিন্তু এটা হয়ে গেল। কারণ তাদের কালচারটা হচ্ছে কি, তাদের গণেশের পুজো করে, সুব্রামণিয়ামের পুজো করে। সুব্রামণিয়াম হচ্ছে কি কার্তিক, কার্তিক পুজো আপনারা দেখেন না এখানে, সেই কার্তিক হচ্ছে কি ওখানে সুব্রামণিয়াম। এছাড়া তাদের দেবদেবীর যে ব্যাপারটা আছে, তাদের চেহারা পত্র দক্ষিণ ভারতীয় সম্পূর্ণভাবে। এবং বলতে দ্বিধা নেই, তারা রাম রাবণের জায়গা থেকে কিন্তু রাবণকে, মানে রাবণ যেহেতু দ্রাবিড় ছিলেন, রাবণকে তাদের হিরো মনে করে, মোস্ট আনফর্চুনেট। অথচ কৃষ্ণকে কিন্তু তাদের বিশেষ পছন্দ। কৃষ্ণের নানান রূপের নানান মন্দির রয়েছে দক্ষিণ ভারতে, আপনারা গেলে দেখতে পাবেন। তো দ্যাট ইজ দ্য কালচার, যে একটি লোক কিভাবে চলচ্চিত্র জগৎ থেকে একেবারে অন্য জগৎ থেকে সোশ্যাল নেটওয়ার্কটাকে নিজের মতন করে এনক্যাশ করে তিনি কিন্তু আজকে সাকসেসটা পেলেন। যে সাকসেসটা আজ কিন্তু অ্যাবসলিউটলি ফ্লপ করলো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের জন্য আমি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এদেরকে বিন্দুমাত্র দায়ী করব না। আজকে সাবজেক্টটা ডিফারেন্ট বলবো, কিন্তু তার আগে নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি। বিরতির পর কিন্তু একেবারে বাংলার বাঁশিটার সুর শোনালাম। বাঁশি শুনে আর কাজ নাই, এই যে ডাকাতিয়া বাঁশি, শচীন দেব বর্মনের সেই শচীন কর্তার বিখ্যাত গান। তো বাঁশির জায়গায় এবার বাঁশ ঢুকবে। এই বাঁশটা কি, একটা বিরতির পর আপনাদের জানাচ্ছি। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ভেরি ইন্টারেস্টিং। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। দেখুন, আজকে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ক্ষমতায় নেই। এটা যারা মমতা প্রেমী বা যারা তৃণমূল প্রেমী তাদের কাছে বেদনার ব্যাপার তো বটেই। হঠাৎ করে একটা সোমবার শুরু হলো, শিবের বার, মঙ্গলবার, অর্থাৎ যেটা বলা হয় প্র্যাকটিক্যালি হনুমানজির বার, সেই মঙ্গল, মানে শিব থেকে হনুমানে যেতে যেতে একটা পশ্চিমবঙ্গের কালারটাই চেঞ্জ হয়ে গেল, পুরো গেরুয়া হয়ে গেল। এবং সেটা অভূতপূর্ব। সেটা হতেই পারে, রাজনীতিতে কেউ চিরস্থায়ী না, নিশ্চয়ই এটা ভাবার ব্যাপার রয়েছে। এবং আজকে তাই এসআইআর এটা ওটা নিয়ে নিশ্চয়ই আলোচনা করার অবকাশ নেই, বলবার জায়গাও নেই।
তবে হ্যাঁ, একটা ব্যাপার পরিষ্কার, যে পট পরিবর্তন করতে গেলে তাদের জনগণের যেটুকু ভোট পড়েছে সেই ভোটে তো বিশাল জয়লাভ করেছে, সেটাই বা পেল না কেন তৃণমূল, এটা নিয়ে ভাবনা চিন্তা তারা হয়তো বা শুক্র শনিবার নাকি বৃহস্পতি শুক্রবার আগামী পরশু তারা মিটিং ডাকছে, তারা ছানবিন করবে। তবে আইপ্যাক ডুবিয়েছে এটাতে বাস্তবতা বলে অনেকে দাবি করছে, হতে পারে, তারা বুঝবেন। আমার সঙ্গে তো আর আইপ্যাক বলেনি যে এখানে এই হয়েছে বা ওই হয়েছে, কিছু তো একটা গন্ডগোল হয়েছে যার জন্য পুরো ক্যালকুলেশন উলট পালট হয়ে গেছে। এবং বলতে দ্বিধা নেই যে ক্ষমতায় এসে কিন্তু বিজেপি শ্রমিক ভরচাজ, বিশেষ করে আমি শ্রমিক ভরচাজের কথাটা বারবার বলবো, তিনি প্রেসিডেন্ট, বিজেপির কিন্তু স্টাইল অফ ওয়ার্কটা ডিফারেন্ট, সেটা কিন্তু তৃণমূলের মতন নয় বা কংগ্রেসের মতন নয়। তাদের কাজকর্মের ধরনটা কিন্তু অনেকটা সিপিএম এর মতন, সিপিএম এর মতন বললে অন্যায় হবে, মানে বিজেপির কাজের ধারার মতন সিপিএম এর ধারা, রেজিমেন্টেড পার্টি। পার্টি থেকে আপনি অ্যাডমিনিস্ট্রেশনে গেলে অ্যাডমিনিস্ট্রেশনটাও কিন্তু নজর করবে পার্টি, এবং পার্টির ডিসিশনটাই কিন্তু ফাইনাল। মানে আজকে শুভেন্দু অধিকারী এই দেব ওই দেব যাই তিনি দিন না কেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাই কিন্তু পার্টির কাছে পারমিশন নিতে হবে। মানে তিনি ঠিক করলেন আর ফট করে একটা কিছু হয়ে গেল, তিনি তার সেক্রেটারি বদলাতে গেলেও কিন্তু তার বোধহয় পার্টির সঙ্গে কথা বলার ব্যাপার স্যাপার রয়েছে। তো আজকে তিনি তো শুভেন্দু অধিকারী অনেকগুলো বলেছেন যে এই যে লক্ষ্মীর ভান্ডারের জায়গায় অন্নপূর্ণা ভান্ডার ইত্যাদি ইত্যাদি। তবে কি, আপনাকে কিন্তু ফার্দার অ্যাপিল করতে হবে, এবং অ্যাপিল করতে গেলে আপনাকে ওই ইমেল, এই কি বলে, নেটের মাধ্যমে আপনাকে অ্যাপিল করতে হবে। দেখেন কি রয়েছে আপনার ভাগ্যে বা কি বৃত্তান্ত। তবে এটা ঠিক যে একটা পট পরিবর্তন হওয়ার পর যে বেহায়াপানাটা তৃণমূলের কিছু নেতারা করছেন, তাকে নির্লজ্জতা বললেও কম বলা হয়। আমি 2021-এ দেখেছিলাম যে বিজেপির একটা আসার সম্ভাবনা দেখে হুড়ুর হুড়ুর করে, মানে সেটা কি বেহায়াপানা, মানে কল্পনা করা যায় না। তারা রাতারাতি সব বিজেপি হয়ে গেল, চার্টার ফ্লাইটে করে তারা দিল্লিতে গিয়ে অমিত শাহর পায়ে পড়লো, এবং তারপরে আবার দল যখন পারলো না, মানে বিজেপি যখন ক্ষমতায় আসতে পারলো না, তখন আবার গিয়ে মমতার পায়ে জাম করলো। মানে এটা চরিত্রহীন, মানে কি বলা যায়, পতিতালয়ের চরিত্রের মতন এদের চরিত্র বলে আমি মনে করি। মানে তবু তাদের আমি সাপোর্ট করব যে তারা কিন্তু পেটের দায় কাজটা করে। তারা মনে করেন যে তাদের শরীরটা হচ্ছে তাদের দোকান, এই দোকানে বহু খদ্দের আসবে চলে যাবে, এবং খদ্দেরের যে টাকাটা সেটা দিয়ে তারা পেট চালাবে, বেচারারা করবে এটা কি, এটাই তাদের বাস্তব সত্য। কিন্তু এদের একটা ক্যারেক্টার রয়েছে, এই মা জননীদের একটা ক্যারেক্টার রয়েছে, ক্যারেক্টারটি হচ্ছে যে তারা মানে পেটের দায় কাজটি করছে। পেটের দায় তো অনেক কিছু করতে হয়, লেবারের কাজও করতে হয়। কালকে আমাকে ঘাত ধরে বের করে দিলে আমাকে বাড়ির সামনে গিয়ে চায়ের দোকান দিতে হবে যদি পারি। তো এরা তা মানে অধমের অধম, এরা একটা জায়গায় থেকেছে, ফুর্তি করেছে, ফাট্টা করেছে, ফুটানি করেছে, গাড়ি নিয়ে ঘুরে বেরিয়েছে, ফাঁটবাজি চূড়ান্ত করেছে, নানান ছবি ছক্কা করেছে। যেই দেখলো পট পরিবর্তন হলো, এক লাফে সব জড়ো হতে আরম্ভ করলো বিজেপি। কিন্তু এবার বিজেপির সভাপতি, স্থানীয় সভাপতি দারুণ কড়া। এই যে সব্যসাচী দত্ত, যিনি বারাসাতে হেরেই সঙ্গে সঙ্গে নাকি শ্রমিক ভট্টাচার্যের কাছে চলে গেছেন। শ্রমিকও সেরকম জিনিস, ইজ এ ইন্টেলেকচুয়াল ক্যারেক্টার, মার্কস পড়া মানুষ, মানে মার্কস সাহিত্য পড়েছেন, তারপরে আরএসএস করালো, প্রচন্ড পাণ্ডিত্য, নানান দিক রয়েছে। তিনি শটান সেটা এক্সপোজ করে দিলেন পাবলিকের সামনে, যেই তো সব্যসাচী এসেছিল। এবং কড়া বার্তা আমি দেখছি বিজেপির ফ্রন্টলাইনাররা প্রত্যেকেই দিচ্ছেন যে আমাদের দলে আসবো বললেই আসা যায় না, আসতে দেব না। শ্রমিক তো পরিষ্কার বলেছে যে আমাদের দলের ফ্ল্যাগ নিয়ে কেউ ওই অটো টোটো ইত্যাদি ইত্যাদি চালাতে গিয়ে পয়সা তোলা বা আমার দলে এসে যোগদান করা, এগুলো সিস্টেমের বাইরে, এবং এইভাবে আমি আসতে দেব না। সুতরাং তৃণমূল দলের মধ্যে আমি দেখলাম যে ওই রিজু দত্তরা তারা হঠাৎ করে শুভেন্দু দা হয়ে গেছে, কনগ্রাচুলেশন ইত্যাদি ইত্যাদি বলতে শুরু করেছে, নানান দিক। তারা সেটা বলে নিজেদের এস্টাবলিশমেন্ট করার যে চেষ্টা করেছে, সেটাতে ছাই ঢেলে দিয়েছে তরুণজ্যোতি তিওয়ারি, একদম এক্সপোজ করে। মানে এরা নেবে না, এরকম ফেকলুমি এরা করছে কেন আমি বুঝতে পারছি। তারা 207টা আসন পেয়েছে, তারা কেন করবে? বরং আমি মনে করি যে আজকে বিধানসভাতে যে ওথ নেওয়া হচ্ছিল, সেখানে মদন মিত্রের পাশে দাঁড়িয়ে অর্জুন সিং বলছে মদন দা চলে এসো, তা মদন নাকি হেসেছে, আর অর্জুন বলেছে এই তো চলে আসবে আমাদের। মদন একটা দুর্দান্ত কথা মদন দা বলেছেন যে বিধানসভাটা তাই রয়েছে
কিন্তু কেমন জানি পট পরিবর্তন হয়ে গেছে। বড্ড মনটা খারাপ লাগছে যে এই বিধানসভাতে মমতা নেই। সত্যি তো, মানে আবেগতাড়িত কথা। মদনদা তো মানে সাচ্চা লোক, তিনি ওরকম পাল্টিবাজ লোক না, তাকেও হাজতে ঢুকিয়েছিল। তো যাই হোক, সেটা তো অন্য প্রসঙ্গ। এবার আসি যে আমি শুনলাম যে গতকাল সম্ভবত যে আইটি সেলকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বসেছে এবং সেখানে একটা কমিটি করে দিয়েছে। সেই কমিটির যে কি ভূমিকা আমি জানি না, তবে আমি দৃঢ়ভাবে বলবো যে তার মধ্যে দেবাংশু ভট্টাচার্যকে ফের রাখা হয়েছে। আমি এটার কিন্তু বিরোধিতা করছি। কেউ হয়তো বলতে পারেন এ কি কেন, দেবাংশু ইজ ভেরি পপুলার, আপনি হঠাৎ বেসুর হচ্ছেন? অ্যাবসলিউটলি নয়। আপনাদেরকে একটা গোপন কথা বলে দিই, আমরা তো সাংবাদিক, আমরা সব দিকে কিন্তু আমাদের যোগাযোগ রয়েছে এবং যোগাযোগ রাখার ফলে বিভিন্ন নেতা ইত্যাদিদের সঙ্গে আমাদের কথাবার্তা হয়। তারা একটা কথা বলেছে যেটা, সেটা আমার মনটা ভরে গেছে, যে প্রসূনদা, এটা বিজেপির কোনো একজন অত্যন্ত আপগ্রেড লিডারের কথা, কেমন আছো? আমি বলে ভালো, তুমি কেমন আছো? এই তো চলছে। বলে দাদা, কোনো সমস্যা হলে জানাবে, তুমি যেমন সৎভাবে সাংবাদিকতাটা করেছো, সেটাকে কিন্তু আমরা সাপোর্ট করি। সুতরাং তুমি তোমার মতন কাজ করো, ভুল দেখলে ভুলের প্রতিবাদ করবে, দ্যাটস দ্য কালচার। আমি মনে করি ঠিক, কারণ আমার ক্যারেক্টারটা হচ্ছে বিরোধিতার জায়গা থেকে আমি বিজেপি বা সিপিএম এর বিরোধিতা করব। কিন্তু আজকেই আমি যদি বিজেপির বিরোধিতা করতে যাই, সেটা বাড়াবাড়ি হয়ে যাবে। তো বিরোধিতার সময় বিরোধিতা করবো, যেটা ভালো সেটা তো ভালো থাকবে, কিন্তু আমি আজকেও প্রবল ভাবে মমতা ভক্ত। কারণ আমি দাদা কি করব, আমি তো সেই আমার 18-19 বছরের থেকে আমি কংগ্রেসটাকে ভালোবাসি এবং তারপরে মানে কলেজ পাশ করার পর প্রথম যাকে দেখি তার নাম তো মমতা ব্যানার্জি, আমি তাকে ছেড়ে বেরিয়ে আসবো কি করে বলেন তো দেখি? এবং অভিষেক আমার সন্তান সব, আমি তাকে আজকে দুটো বাজে কথা বলবো? সব ভুল করেছে অভিষেক। আরে অভিষেক ভুল করেছে, যারা ভোটে লড়েছিল তারা কি করেছে? এলাকায় পয়দা পানি খেয়েছে, এলাকায় লুটপাট করেছে, যেখান থেকে বেড়েছে সেখান থেকে পয়সা তুলেছে, এটা তো বলেছিল মমতা যে এগুলো কর। তো ফলে এটা তো একটা সাবজেক্ট গেল। এই দেবাংশুর উপর দায়িত্ব দিয়েছিল অভিষেক, এবং দুটি চরিত্রের কথা আমি বলবো, একজন হচ্ছে দেবাংশু ভট্টাচার্য, আরেকজন হচ্ছে ওই নোয়াপাড়া ওই অঞ্চলের কাউন্সিলর ছিলেন, তিনি বর্তমানে চেয়ারপারসন শ্রীপর্ণা রায়। আপনাদের আমি এভিডেন্স দেখিয়ে দেবো, আমার কাছে স্ক্রিনশট আছে। শ্রীপর্ণাকে আমি বলেছিলাম, আমার কাছে একটা তথ্য এসেছিল যে ওখানে শ্রীরাঙ্কুর ভট্টাচার্য দাঁড়িয়েছিল ভোটে, তা আমি ওখানকার সাবজেক্ট টু মাই ওয়ার্ক, আমার পেশার খাতিরে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো না তার, দীর্ঘদিনের আলাপ থাকলে কি হবে, সেটা আমাদের মধ্যে সম্পর্কটা খারাপ হয়ে গেছিল কোনো একটা সময়। তো তাকে আমি মানে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে কি দয়া করে জানাবে যে এই কি বলে নোয়াপাড়া অঞ্চলে ঠিক জনবিন্যাসটা কি, কত পরিমাণ মুসলিম রয়েছে, কত পরিমাণ হিন্দু রয়েছে, কত পরিমাণ বিহারি রয়েছে, এই জনবিন্যাসটা চেয়েছেন, তাতে করে একটা ক্যালকুলেশন করতে পারতাম। পাত্তাই দিল না, খুলেই দেখলো না। তারপরে ইনবক্সে গিয়ে তাকে রিকোয়েস্ট করলাম, সেটাও দেখলো না। এত রুয়াবি, এত উঁচুতে উঠে গেছে। আরে এরা তো বাচ্চা শিশু। আমরা যখন 80-র দশকে পোস্টার লাগাতাম লোকের বাড়িতে, ভোটার স্লিপ দিতাম, মার খেতাম, ধর খেতাম, দাঁতে দাঁত চেপে বুথে গিয়ে বসে থাকতাম, এরা কোথায় ছিল? দেবাংশু তো কালকের ছেলে, ওর তো মমতার গুড টাইমে তো দল করতে এসছে, কোথায় ছিল সে? হঠাৎ করে তারা ক্ষমতা পাওয়ার পর, আমি বলছি না তারা ক্ষমতা পাওয়ার পর অপব্যবহার করছে। দেবাংশু আমার মানে সন্তানের থেকেও ছোট, তাকে আমি খারাপ কথা বলবো না, কিন্তু দেবাংশুর যেটা সমস্যা হলো, ও মানে ওই বলে না নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা, হঠাৎ করে ক্ষমতা, গাড়ি বাড়ি, অমুক তমুক, বাড়ি না, গাড়ি ঘড়ি, জামা কাপড়, হ্যানা ত্যানা, ড্রাইভার, এত কিছু পাওয়ার ফলে ফান্ডবাজিটা বেড়ে গেল প্রচন্ড। সে দলের হয়ে প্রচারের থেকে আত্মপ্রচার করলো বেশি, শ্রীপর্ণাও তাই। আজকে প্রোফাইলটা লক করে বসে থাকলে হবে? লক করার জায়গা নেই, উত্তর দিতে হবে। আমার কাছে সমস্ত এভিডেন্স রয়েছে, সব স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি। তা সেটা কেন করলো? তো এটা তো মনে করা উচিত যে দলটা হচ্ছে গিয়ে মানে মা মাটি মানুষের দল, বলা হতো যেটা মা মাটি মানুষ, তাদের দল। মমতা বন্দ্যোপাধ্যায় সারাটা জীবন লড়াই করেছেন, মুখ্যমন্ত্রী হওয়ার পরও লড়াই করেছেন, পরে এসে অভিষেক ধরেছে। এবং এই দলে এমন প্রচুর শ্রমিক রয়েছে যারা দলটাকে পাগলের মতন ভালোবেসে দলটা করে, তাদের বুক ফেটে গেছে, তারা হাউ হাউ করে কাঁদছে,
তারা জায়গায় আসতে পারছে না, কিন্তু দলটা ছেড়ে পালায়নি। এটা হচ্ছে তাদের চারিত্রিক ঠিক। এবং আমি বলছি তো যে বিজেপিতে যারা হত্যাকর্তা রয়েছে, বিশেষ করে আরএসএস ইউনিট, তারা তাদের বক্তব্য সুস্পষ্ট, তুমি যে দলই করো সেই দলটাই করো, যে দলটা করছো সেই দলটাই করো। এটা দল ভেঙে বেরিয়ে আসার কথা বলছি। যেমন আমি বলছি যে এমন একটা মানে ইয়ে ফ্যাম গোষ্ঠী, ফ্যামের রিতম রয়েছে, দাস রয়েছে, তো এরা কিন্তু দলটাকে ভালোবেসেছে, দলটাকে ভালোবেসে এবার তাদের কাছে এরকম ধরনের নানান খবর আসছে যে তারা দল ভেঙে বেরিয়ে যেতে পারে, এই যেতে পারে ইত্যাদি। কিন্তু আমি আবারও আপনাদেরকে বলছি যে এরা কিন্তু দলটাকে আজকেও ভালোবাসে এবং দলের জন্য লড়াই করছে। সামান্য ছোটখাটো চাকরি করে কি লাভ? এবং এই জিনিসগুলো তারা যখন করছে, তারাও কিন্তু আজকে দেবাংশুর মতো উঠে আসতে পারতো, কিন্তু দেবাংশুর মতো স্পিকার তারা ছিল না। দেবাংশু ইজ ভেরি গুড স্পিকার। এবিপি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভালো বক্তব্য রাখতে পারতো, ভালো বক্তব্য রাখতে পারতো, ভালো ছড়া কাটতে পারতো। এই গুণগুলো তার ছিল। এই গুণগুলো সে তার যতটা দলের জন্য দিয়েছে, তার থেকে আত্মপ্রচারের জায়গায় চলে গেছে বেশি। সে যেখানে যাচ্ছে পাগলের মতন তার সঙ্গে সেলফি তুলছে সবাই। কেন এটা হবে? একটা দলের ব্যক্তি পূজার জায়গায় কেন যাবে? এবং আমি সবচাইতে বেশি প্রতিবাদ করি এই কারণে যে আমি বা প্রবিদ্যা আমাদের প্রত্যেকটা জায়গা, আমরাও তৃণমূলের তো ভালোটাই তুলে ধরেছিলাম, এবং আমরা যে করেছি জীবনে কোনোদিন তার মধ্যে কমেন্ট করেনি, জীবনে কোনোদিন সেগুলো শেয়ার করেনি এই লোকেরা, যারা আজকে সুখে স্বচ্ছন্দে ছিলেন 4 তারিখ অব্দি, যাদের সুখটা শেষ হয়ে গেছে, অসুখে পরিণত হয়েছে, যাদের বাঁশিটা আজকে বাঁশ হয়ে গেছে, তো তারা কোথায় ছিলেন? তারা পারতেন না? কারণ আজকে যদি আমার একটা পোস্ট বা আমার একটা ভিডিও দেবাংশু শেয়ার করে, হ্যাঁ, তাহলে তো সেটার ভিউটা অনেক বাড়ে, আরো বেশি মানুষের কাছে, এরা দলকে ভালোবাসে, অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। ফলে যে কমিটিটা ভেঙে দিয়ে নতুন কমিটি করা হলো, সে কমিটিটাকে আমি মনে করি যে তারা ভালো করে কাজ করুক, এবং আমি জানি না যে আমাদের সহযোগিতার প্রয়োজন আছে কিনা। মনে করে হয়তো তৃণমূলের বর্তমান ইয়েরা যে না এই যে বুড়ো ভাবড়া এইসব লোক নিয়ে কি হবে, এখনো ভাবছেন যে প্রসূন গুপ্ত একটা ফেসবুকে তার ভিউয়ার্স ছিল 4 তারিখের আগে অব্দি 1,40,00,000। 4 তারিখের পর সেটা বেড়ে হয়েছিল, যে হেরে যাওয়ার পর 1,50,00,000, 1.5 কোটি লোকের ভিউজ ছিল। 15M, নট এ ম্যাটার অফ জোক। আমি কি ফালতু ছিলাম? কি মনে করে? তা আমি কি আমার স্তাবক নিয়ে ঘুরে বেরিয়েছি? আমি ভালোবেসেছি একটা ইউনিটকে, একটা জায়গাকে, একটা দলকেও ভালোবেসেছি। যদিও সেটা আমার অন্যায় সাংবাদিকতার জায়গা থেকে, তো সব সাংবাদিকই তো কোনো না কোনো দলকে ভালোবেসে ভাই করে যাচ্ছে। ভালোবেসেছি। আমার ভালোবাসা তো আবারও বলি যে কি জানেন, আমি আজ 26-27 বছর ধরে সিটিভিএন এ রয়েছি। স্রেফ ভালোবাসা। তারা আমাকে ভালোবাসে। আমি রিটায়ার করে গেছি আজ থেকে 7-8 বছর আগে। তো যেদিনকে রিটায়ার করলাম আমার এখনো মনে আছে, মেজদা আমাকে ডেকে বললেন যে, "কালকে টাইমলি চলে আসবে।" মানে রিটায়ার হয়ে যাওয়ার পরের দিন আরকি। যে আমার তাহলে তো আমার আর আসার ব্যাপার না। প্রসূনদা কালকে টাইমলি ঢুকে পড়বেন। মানে রিটায়ার হয়ে গেছি অফিসিয়ালি। এই খাতা থেকে ওই খাতাতে নাম চলে গেছে। আমি আজকে রয়েছি। যখন কাজের জায়গাটা, তখন প্রবীরদা আমাকে হেল্প করেছে সাংঘাতিক রকমভাবে। আমি এদের সঙ্গে গাদ্দারি করব কি করে? আমার রক্তে গাদ্দারি নেই। আরে দাদা, আমার বাবা তো আর্মিতে ছিল। গাদ্দার হব কি করে? আমার নিচে থাকা পিসমশাই তো দেশের জন্য প্রাণ দিয়েছে। গাদ্দারি করব কি করে? গাদ্দারি করতে পারব না। হ্যাঁ, গভর্নমেন্ট যদি ভালো কাজ করে সেলিউট জানাবো, ডেফিনেটলি। কারণ আমার বাংলা তো এটা। আমার বাংলার যদি ভালো হয় কেন সেলিউট জানাবো? তাই বলে জার্সি পাল্টে সবুজ জামা খুলে গেরুয়া জামা পরবার ধান্দা করব, একদল লোক যেটা করছে, আবার এক দলের জন্য যে 12টা বাজিয়েছে ফের তাদেরকে কমিটিতে নিয়ে আসা হচ্ছে। আই ডোন্ট বিলিভ অন দ্যাট। আমি আবারও বলি যে তৃণমূল দলটা কিন্তু বিরোধিতার জায়গা থেকে যদি তুলে ধরতে হয়, তাহলে এমন কিছু সলিড লোক দরকার যারা ভালো বক্তা। আমি বলছি না কালকে ক্ষমতায় আসবে, বিজেপি কিন্তু বেশ সাটিয়ে বসে, যেখানে যায় সেখানে সাটিয়ে বসে, কিন্তু তার উল্টো দিকেও তো একটা বিরোধী দল থাকবে যারা প্রতিবাদী হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন 70-72 বছর বয়স হয়ে গেছে, তিনি কি আর দৌড়াতে পারবেন? কিন্তু একটা সম্মিলিত একদল মানুষ কিন্তু দৌড়াতে পারে। সেই দৌড়াবার লোকগুলোকে কিন্তু দরকার, সেটা দেবাংশু না। শেষ করছি, নমস্কার, আদাব।